এডিসি নির্বাচনকে ঘিরে রাজ্যে বিশেষ করে পাহাড়ে যে উত্তাপ তৈরি হয়েছে তা কি কেবল ভোটের লড়াই, নাকি তার আড়ালে আরো গভীর রাজনৈতিক পুনর্গঠনের ইঙ্গিত রয়েছে? ভোট ঘোষণার আগেই 28টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট। প্রশ্ন উঠছে, এত তাড়াহুড়ো কেন? তারা কি আগাম রাজনৈতিক মেরুকরণের সুযোগ নিতে চলেছে, নাকি শাসক শিবিরের ভাঙনের পূর্বাভাস পেয়েই এই কৌশল সাজিয়েছে? অন্যদিকে শাসক শিবিরের ভেতরে দ্বন্দ্ব এখন আর গোপন কিছু নয়। বিজেপি এবং তার সহযোগী দল তিপ্রামথার মধ্যে প্রকাশ্য বাকযুদ্ধ, সংঘাত, দ্বন্দ্ব কেবল নির্বাচনী কৌশল, নাকি সম্পর্কের চূড়ান্ত অবনতির লক্ষণ? অভিযোগ পাল্টা অভিযোগ, এই ধারাবাহিকতায় ভোটারদের উপর কি প্রভাব ফেলছে? তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, তিপ্রামথার ভেতরে কি সত্যি ভাঙনের সুর? এডিসি নির্বাচনের আগে কি বিজেপিতে যোগ দিতে পারেন মন্ত্রী, বিধায়ক বা প্রথম সারির নেতৃত্বরা? আর যদি তাই হয়, তাহলে পাহাড়ের রাজনীতির সমীকরণ কতটা বদলে যাবে? তাছাড়া এবারের নির্বাচনে ভোটারদের মানসিকতাও একটা বড় ফ্যাক্টর। গত 5 বছরে এডিসির উন্নয়ন, রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এসব কি ভোটের প্রধান ইস্যু হবে, নাকি পরিচয়ের রাজনীতি, স্বশাসন এবং সাংবিধানিক অধিকারের দাবি প্রাধান্য পাবে? এই নির্বাচন কি কেবল ক্ষমতা দখলের লড়াই, নাকি এটি এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা? ভাঙন, জোট, কৌশল, এই ত্রিভুজের মধ্যে শেষ পর্যন্ত জয়ী হবে কে? পাহাড়ের মানুষ কি সত্যি পরিবর্তন চায়, নাকি তারা আবারও পুরনো সমীকরণেই আস্থা রাখবে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। এডিসি নির্বাচন ও পাহাড়ের রাজনীতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ টক শোতে আজ আমার সাথে রয়েছেন তিপ্রামথা নেত্রী গীতা দেববর্মা। ম্যাডাম, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। এই যে আমরা এডিসি নির্বাচনের কথা বলছি, যদিও নির্বাচন ঘোষণা হয়েছিল 13ই এপ্রিল নির্বাচনের দিন, তারপর এখন আজ একটি সর্বদলীয় প্রস্তাব গৃহীত হয়েছে বিধানসভায় এটিকে নির্বাচনের তারিখটি পাল্টানোর জন্য, যেহেতু সেই দিন উৎসবের তারিখ। এখন এডিসি নির্বাচন ঘোষণা হয়ে গেছে। এখন বিগত 5 বছরে টিটিএডিসি উন্নয়নে আপনারা কি উল্লেখযোগ্য কাজ করেছেন? কি কি করেছেন উন্নয়নে এবং কতটা করেছেন বলে আপনি মনে করেন? আপনি কতটা সন্তুষ্ট যা করেছেন তাতে? অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার এন্টায়ার নিউজ ভ্যানগার্ড টিমকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং তিপ্রামথার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। যে প্রশ্নটা আপনি করলেন যে এন্টায়ার এডিসিতে কিরকম ডেভেলপ হয়েছে, কতটুকু হয়েছে, সেটা অ্যাকচুয়ালি অ্যাজ এ রাইট পারসন হয়তোবা আমি নাও হতে পারি, যেহেতু অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আমি নাই এইবার। তো আমার যতটুক মনে হয়, আমার যতটুক জানি ওই ব্যাপারটা, সেটা আমি উল্লেখ করতে চাই, ওখানে উল্লেখ করব। যেটা ফার্স্ট অফ অল মানুষের যে কল্যাণের জন্য সেটা করা হয়, সেটা হচ্ছে হেলথ ব্যাপারটা নিয়ে। আমরা গতকালকেই দেখেছি ওখানে আমাদের মহারাজা ওখানে গিয়া ওপিডি সেকশনটা ইনোগ্রেশন করলেন উনি। তো শুনলাম আগে 50টা বেড ছিল, এখন সেটা হচ্ছে 150, মানে 150টা বেড এখন ওইখানে আছে। তার মানে 100টা বেড অলরেডি এই 5 বছরে আবার নতুন করে 100টা বেড ওখানে হয়েছে রোগীদের জন্য। ওপিডি তো ওপেন হয়েছে গতকালকে। এছাড়া ওইটা আরো ডেভেলপ করার জন্য নিয়মিত কাজ এখনো চলছে, সেটা এখন ননস্টপ কাজ চলছে। তার মানে বলা যায় যে এডিসি বিগত 5 বছরে তিপ্রামথার ক্ষমতায় স্বাস্থ্যর ব্যাপারটা যথেষ্ট উল্লেখযোগ্যভাবে ওইখানে মানে ডেভেলপ হয়েছে বলে আমরা দাবি করতে পারি। আচ্ছা, তাছাড়া স্পোর্টসের ম্যাটারে বা স্পোর্টসের ব্যাপারে অনেক কিছু, মানে সারা বছর বলতে গেলে সারা বছর একটা না একটা ওই ডিপার্টমেন্টের উদ্যোগে, স্পোর্টস ডিপার্টমেন্টের উদ্যোগে একটা হয়ে থাকে, মানে শারীরিক ফুটবল দেখেছেন যে তিপ্রা আইডল, এটা আমরা আগে কোনোদিন দেখিনি, কোনোদিন শুনিনি। এই বিগত 5 বছর সেটা করে নাই, এখন তিপ্রামথার উদ্যোগে সেগুলি হচ্ছে। তাছাড়া এডিসির যে ওয়াটার ফাউন্টেন, এটা তো আমাদের
ত্রিপুরা রাজ্য একটা গর্বের বিষয়, যেখানে খুব একটা সুন্দর, যে আমাদের ভ্রু যে একটা সং আছে, যে সগুরাই সগুরাই, এই গান, এই মিউজিক দিয়ে এটা হয়, এটা দেখতে খুবই সুন্দর। আর সেটা হচ্ছে ত্রিপুরা একটা গর্বের বিষয় যে এডিসির একটা জলের মধ্যে সেটা যে ওয়াটার ফাউন্টেনটা করা হচ্ছিল, সেটাও মানে উল্লেখযোগ্যভাবে আমরা দাবি করতে পারি যে এটা ত্রিপুরা মথার আমলে এগুলি ডেভেলপ হয়েছিল। এটি ছাড়াও 10টা সাবজোনাল অফিস তৈরি করা হয়েছিল ত্রিপুরা মথার আমলে। আচ্ছা, তারপরে আরো না সাবজোনাল বোধহয় আরো বেশি, 44টা সাবজোনাল, জোনাল অফিস 10টা, এরকম ছোটখাটো অনেক জিনিস মানে অগণিতভাবে এটা ডেভেলপ করা হচ্ছে। তাছাড়া আরো আছে, যেমন যুবকদের যাদের ইনকাম সোর্সটা একদম নেই বললেই চলে, এইরকম ফ্যামিলিদের তরফ থেকে বা এরকম ফ্যামিলিদের হেল্প করার জন্য, সাহায্য করার জন্য প্রায় অন্তত পক্ষে 1600 অটো এটা দেওয়ার কথা ছিল, এবং ইতিমধ্যে বোধহয় 600 থেকে 700 কিংবা 800 নাম্বার দেওয়া হচ্ছে অলরেডি। এটা কি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে? না, এটি বোধহয় একটু ডিসকাউন্ট আছে, ডিসকাউন্টটা ঠিক আমার মনে পড়ছে না এই মুহূর্তে। মানে এডিসি কি সাবসিডিটা দিচ্ছে? আর এছাড়া ইয়ার্ন ডিস্ট্রিবিউশন এটি নন স্টপ, প্রত্যেক দিন চলছে। আচ্ছা, হয়তোবা গতকালকে যে ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পর থেকে সেটা স্টপ হবে। মানে পাট্টা বিতরণ বলছেন? তারপরে রিকনাই, তারপরে রিমোট এরিয়াতে যেটা মশারি, কারণ ত্রিপুরা রাজ্যে আমরা সবাই জানি এখানে আগে অনেক সংখ্যক যারা রিমোট এরিয়াতে থাকে তারা ওই কি জানি বলে এটাকে ম্যালেরিয়াতে অনেক লোক মারা যায়, ডায়রিয়াতে মারা যায়, যাই তো পাহাড়ে। তো ওগুলির থেকে রক্ষা করার জন্য মশারি ডিস্ট্রিবিউশন চলছে, প্রত্যেকটা পরিবারের একটা করে মশারি দেওয়া হচ্ছে। শুধু তাই না, জলের যে ভীষণ যে প্রবলেম, পানীয় জলের যে প্রবলেম, সেটাকে ওভারকাম করার জন্য, জল সংরক্ষণ করার জন্য সিনট্যাক্স দেওয়া হচ্ছে। আর যে সমস্ত পরিবারগুলি যেমন বৃষ্টির বাদলে তাদের কোনো নাই, ছাদ ছিদ্র বা টিন ছেঁড়া, একদম গরিব ফ্যামিলি, এই সমস্ত পরিবারকে বেছে বেছে টিন দেওয়া হচ্ছে, টিনের ঘর দেওয়া হচ্ছে বিনামূল্যে। তো এইভাবে বিভিন্নভাবে ব্ল্যাঙ্কেট, শীতের দিনে অনেক, মানে এই 5টা বছরে কোনো বছরই বাদ যায়নি যে ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে, প্রত্যেকটা বছরই ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে যারা একদম নিঃস্ব পরিবার তাদেরকে জন্য। ম্যাডাম, আপনি যেটা বলছেন যে বিভিন্ন জিনিস দেওয়া হচ্ছে, আপনি সুতো বলছেন, ইয়ার্ন বলছেন বা ব্ল্যাঙ্কেট বলছেন, এখন প্রশ্ন হচ্ছে বা যে অটোর কথা বললেন আপনি, অটো, যাদেরকে এটা স্থায়ী কর্মসংস্থানের জন্য, মানে তার একটা রোজগারের উৎস করার জন্য, এটা ছাড়া আর কি কোনোভাবে যুবদের কর্মসংস্থানের জন্য কি কোনো ধরনের আপনারা উদ্যোগ নিয়েছেন? না, সেটা হয়তো অ্যাকচুয়ালি আমি তো প্রথমেই বললাম, আমি অ্যাকচুয়ালি ডাইরেক্টলি যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আমি ইনভলভ না, এটা আমাদের সিএম মহোদয় হয়তো বা পূর্ণচন্দ্র জমাতে উনি ভালোভাবে বলতে পারবেন। তাছাড়াও বিভিন্নভাবে বিভিন্ন ডিপার্টমেন্টে, এডুকেশন বলেন, আপনি ডিডব্লিউএস বলেন, ট্যুরিজম বলেন, সব ডিপার্টমেন্টের কিছু না কিছু পরিবর্তন, এগ্রিকালচার বলেন, সবখানে কিছু না কিছু পরিবর্তন। আপনি বলছেন সব জায়গায় কিছু কিছু পরিবর্তন হয়েছে, এবং আপনি যেটা বলছেন যে আপনি যেহেতু প্রশাসনের নেই, সেই জায়গাতে প্রশাসনের ওনারা হয়তো আরো সঠিকভাবে বলতে পারবেন। কিন্তু এই যে গত 5 বছরে এডিসির আপনি তো কাজ করছেন বিভিন্ন পাহাড়ের বিভিন্ন এলাকায়, মানুষের সঙ্গে গ্রাউন্ড লেভেলে গিয়ে আপনি থাকেন, সেখানে মানুষের সঙ্গে মেশেন, মানুষের সুখ দুঃখ বোঝেন। এখন এই যে গত 5 বছরে এডিসির বাস্তব উন্নয়নের চিত্র যা আপনি বললেন, আপনি কি মানে এটা নির্দ্বিধায় বলতে পারবেন যে মানুষ যে প্রত্যাশা করেছিল ত্রিপুরামথার কাছে, যার জন্য ত্রিপুরামথাকে নির্বাচিত করেছিল গত 2021 সালে, সেই প্রত্যাশা কি মানুষের পূরণ হয়েছে? সেই ধরনের সুযোগ সুবিধা কি মানুষ পেয়েছে বলে মনে হয় আপনার? আসলে দেখুন, ওই জায়গাতে সম্পূর্ণরূপে মানুষের যে প্রত্যাশা, সেটা যদি সম্পূর্ণরূপে পূরণ করতে যায় বা ফুলফিল করতে যায়, সেটা 5 বছর কোনো মতেই হবে না।
কারণ 5 বছর ফার্স্ট স্টার্টিংকে আপনি প্রজেক্ট করতে লাগবে, কি কি লাগবে কি কি লাগবে না, জনগণের মেন চাহিদা কোনটা সেটা প্রজেক্ট করতে লাগবে প্রথম। প্রজেক্ট করার পর সাথে সাথে যদি টাকাটা পেয়ে যায়, 5 বছরে করতে পারবো না এটা না, করতে পারবো যদি সেরকম অ্যারেঞ্জমেন্টটা যদি থাকে, ফান্ডিংটা যদি সেরকম থাকে, তাহলে 5 বছরে অবশ্যই করতে পারবো। কিন্তু আমরা এবার দেখেছি এডিসিতে যেরকম ভাবে ফান্ডিং করা হচ্ছে সেটা কোনো মতেই সাফিসিয়েন্ট না। মানুষের চাহিদাগুলি পূরণ করার মতো ফান্ডিং এডিসিতে নেই। তার জন্যই কিছু না কিছু মানে ওখানে ঘাটতি রয়ে গেছে বলে আমি মনে করি। তো যেরকমটা দেখুন না, আপনি দেখুন এই ব্যাপারটা যে গত 2024 এবং 25 যতটুকু আমি জানি আমাদের স্টেটের যে বাজেট ছিল সেটা হচ্ছে 28,000 করোড়। সেটার মধ্যে এডিসির জন্য বরাদ্দ হচ্ছিল কত, 6.79 করোড়। তো আমার মনে হয় না 2024 এবং 25 বছরের 6.79 করোড় পুরাটা টাকা হয়তো পাঠানো হয়েছে, আমার মনে হয় না। আচ্ছা, আর এইবার 2025 এবং 2026 সেটাতে আমাদের স্টেটের যে বাজেট ছিল সেটা হচ্ছে 32, প্রায় আপনি ধরে নিন এবার 34,212 টাকার বাজেট হয়েছে। এটা তো এইবার 12 কোটি। হ্যাঁ, আগের বারটা বলছেন, আগের বারেরটা অলমোস্ট 33,000 করোড়, 33,000 করোড়। তো এটার মধ্যে 8.60 মানে 8.60 করোড় অনলি এডিসির জন্য বরাদ্দ। তো ওইটার মধ্যে মোটামুটি 5 থেকে 6 করোড় পাঠানো হয়েছে বোধহয়, আরো পেন্ডিং এখনো আছে। তো এইরকম যদি সাফিসিয়েন্ট ফান্ড না থাকে তাহলে কোনো সরকারের পক্ষে সম্ভব না যে জনগণের চাহিদাগুলি মানে 100% ফুলফিল করা। না, এই যে ম্যাডাম আপনি যেটা বলছিলেন যে 2024-25-এ 6.98 করোড়, কিন্তু এখানে কোন জায়গায় হিসাবটা ভুল হচ্ছে। 698 করোড় টাকা বরাদ্দ ছিল 24-25-এ এবং 25-26-এ ছিল 860 করোড়। আর এবছর যেটা বরাদ্দ হয়েছে মানে 26-27-এ সেটা এখন প্রস্তাব করা হয়েছে, এটা এখনো পাস হয়নি, সেটা হচ্ছে 918 করোড়। এটা গতদিন সোমবার দিন যেটা প্রস্তাব করা হয়েছে। এখন এই আমার এই 2025 এবং 2026 এডিসির জন্য বরাদ্দ কত, 8.60 না 860 করোড়। 860 করোড়, 800 তার মানে 8.60 করোড়। ওকে, 860 করোড়। তো ওই জায়গাতে আপনি ধরেন এডিসির এরিয়া আপনি ধরেন কত, 60,132.56 স্কয়ার বর্গ কিলোমিটার। তো আমাদের টোটাল রাজ্যের আয়তন হচ্ছে 10,491 বর্গ কিলোমিটার। তো আপনি যেখানে মোটামুটি অলমোস্ট 33,000 করোড়, আর আমার জায়গাটা হচ্ছে এডিসি জায়গাটা হচ্ছে 60,132.56, মানে 3 ভাগের 2 ভাগ যদি এডিসি হয়ে থাকে তাহলে যদি 1,000 করোড় পর্যন্ত যদি বাজেটটা না করে। ম্যাডাম এখানে এই যে বাজেট নিয়ে যেটা কথা, মানে এখানে কোনো একটা জায়গায় কি মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে কিনা আমি জানি না। যেটা বলা হচ্ছে যে এই যে 33,000 কোটি টাকা বাজেট, এই বাজেটের মধ্যে এডিসির ফান্ডিং যেটা বলা হচ্ছে যে এইবার যেরকম 860 করোড়, মানে গতবার মানে 24, হ্যাঁ 860 করোড়ের মধ্যে এখনো পাঠানো হয়নি হয়তোবা। আমি সেটা অন্য ইস্যু, কিন্তু এডিসির মানে আপনি যেটা বলছেন যে 2/3 ল্যান্ড তো এডিসি এলাকাতে, যেরকম 1/3 পপুলেশন এডিসি এলাকাতে, কিন্তু সেই জায়গার জন্য যে বিভিন্ন যে প্রকল্পগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের যে প্রকল্পগুলো সেগুলো কিন্তু এই এক্সক্লুড হয়, 840 কোটি টাকার বাইরে টাকা এক্সক্লুড হয়। এটা বা বাকি যে অনেকগুলো ফান্ড আছে যেগুলো আমি জানি, অনেকটা কি হয় ব্লকের মাধ্যমে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের মধ্যে টাকাটা যায়, কিন্তু আমি ওই জায়গাতে বলতে চাইতেছি যে ওন এডিসির হাতে যদি আর একটু সাপোর্টিংটা যদি দিত স্টেট গভর্নমেন্ট, তাহলে আর একটু সুন্দরভাবে এডিসি গভর্নমেন্ট কাজ করতে পারতো। আমি পার্টিকুলার এখানে এডিসি গভর্নমেন্টের হাতে বা থ্রু এডিসি গভর্নমেন্ট হয়ে যে কাজটা হয় ওইটাই আমি উল্লেখ করতে চাইছি ওই জায়গাটা। ওকে, এখন এরকম তো অভিযোগ উঠছে যে টাকা পাঠানো হয়েছে সেটাই ইউটিলাইজেশন হয়নি ঠিকভাবে মানুষের কাজে, এবং সেটার জন্য যারা এডিসি প্রশাসনে যারা রয়েছেন তারা বিভিন্ন ভাবে এই মাসের প্রথম দিকে দেখেছেন তো কর্মচারীরা বেতন পান, কর্মচারীদের বেতন আটকানো হয়েছে এবং মন্ত্রী নিজে খুব এটা স্বীকারও করেছে। কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী
ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে মন্ত্রী, যার অধীনে সেই এডিসিটা ছিল, উনি বলছেন যে এডিসি বেতনের টাকা তো উনি আটকে রেখেছে, শেষ পর্যন্ত মহারাজার অনুরোধে উনি ওটা রিলিজ করে দিয়েছে। এটা কি হয় আপনি বলুন তো? এটা উনি কি এভাবে স্বীকার করেছেন কথাটা, নাকি মানে অন্যভাবে কোনো কিছু ওটা তো বলেছেন? আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, উনি সোশ্যাল মিডিয়াতে স্বীকার করেছেন যে আমি আটকে রেখেছি টাকাটা। তো আপনি ওই জায়গাতে বলুন, যদি এইরকম যদি মানসিকতা থাকে তাহলে মন্ত্রীর এই কথাটা যদি আমাদের বিশ্বাস করতে হয়, তাহলে তো মন্ত্রী অনেকগুলো কথা বলেছেন। মন্ত্রী তো এটাও বলছেন যে টিপ্রামথার নেতৃত্বরা বা যারা এই মুহূর্তে প্রশাসনে আছেন তারা এডিসির জন্য যে ফান্ড পাঠানো হয় সেটা ওনারা পার্সোনালি ইউজ করেন, বিদেশ ভ্রমণের জন্য ইউজ করছেন। এটা কথার বললেই তো হবে না, আপনি প্রুফ দেখান। তারা যদি পার্সোনাল ইউজ করে থাকে, তারা যদি ওইটাকে যদি মানে যদি মিস ইউজ করে থাকে, তাহলে আপনি প্রুফ দেখান। আপনি ইয়ে নেন, আপনি ইউসি কালেক্ট করেন ওখান থেকে, আপনি এস এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট কালেক্ট করতে পারেন, আপনি রাইট আছে, আপনি কালেক্ট করেন। ওকে, তো ওইটা না করে টাকা কম পাঠিয়ে বরঞ্চ কর্মচারীদের বেতন পর্যন্ত আটকে রাখা হয়, ওই জায়গাতে মানে খুব দুঃখজনক এই ঘটনাগুলি। এবার 918 কোটি টাকা বাজেটে রাখা হচ্ছে, এটা এবার কত রাখা হচ্ছে? আমি 918 কোটি টাকা, 918 কোটি। এইবারও তবু 1000 পর্যন্ত রাখতে এত অসুবিধা কেন? এত অসুবিধা কেন? আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গাতে মাননীয় রাজ্য সরকার এডিসির হাতে আর একটু টাকা বাড়িয়ে দিলে কি হয়? আমার প্রশ্ন এটা, কিন্তু আপনার কাছে আমার কাছে প্রশ্ন নয়, সেটা তো অবশ্যই জবাব দেব না, কিন্তু আমাদের রাজ্যে যে সীমিত অর্থ ক্ষমতা, এটা আমরা সবাই তো জানি যে আমাদের রাজ্যে নিজস্ব আয় খুব বেশি নয়, আমরাও সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে তাকিয়ে থাকতে হয়, মেজর শেয়ারটা আমাদের সেখান থেকে আসে। যতটুকু ফান্ড স্টেটকে দেওয়া হয় ওটা থেকে আরেকটু যদি মানে কি বলবো, ওইটাকে যদি মানে আরো ফান্ড যদি বাড়ানো হতো, আরেকটু যদি বাড়িয়ে দিত, তাহলে এডিসি আরেকটু পিসফুলি বা মানে কাজ করতে পারতো আর কি। ওকে ম্যাডাম, আমরা যখন এডিসি নির্বাচনের কথা বলছি, নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এখন যদিও বা দিনটা নিয়ে এই মুহূর্তে একটু একটা বিভ্রান্তি রয়েছে। এটা 13 জায়গায় 13 এপ্রিলের জায়গায় 12 এপ্রিল করার জন্য এই মুহূর্তে একটা প্রস্তাব গৃহীত হয়েছে, সেটা ইলেকশন কমিশন যদি মেনে নেন তাহলে 12 এপ্রিল হতে পারে। ওকে, হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে যে এই এডিসি নির্বাচনকে ঘিরে অনেকগুলো অভিযোগ পাল্টা অভিযোগ তো আমরা শুনছি। এখন মানুষ বলছে যে নেতারা ভোটের সময় শুধু আসেন, পাহাড়ে পা রাখেন, কিন্তু এমনি সময় মানে দূরে চলে যান। তো এই কথাটা মানে এই বিশ্বাসের ঘাটতি কি কোনো জায়গায় তৈরি হচ্ছে বলে মনে করেন? না, আমি বিইং এ লিডার সেরকম আমার মানে এরকম মনে হচ্ছে না। কারণ আমরা যেখানে যাই, আমরা তো শুধু ইলেকশন পিরিয়ডে যাই এরকমটা না, আমরা সারা বছর গ্রাউন্ডে থাকি, মানুষের সঙ্গে থাকি। তো আপনি যেটা বলছেন যে অনেক ইলেকশন বা ভোটের সময় শুধু মানুষ, পাহাড়ের মানুষের, প্রত্যন্ত এলাকার মানুষের এইটাই কিন্তু অভিযোগ থাকে। না, সেটা আমরা আজ পর্যন্ত এরকম অভিযোগটা পাচ্ছি না, কারণ আমরা সারা বছর লেগে থাকি তো মানুষের সঙ্গে। ওকে, আপনারা সারা বছর লেগে থাকে বলেই তো আজকে তীব্রামথা খুব পজিটিভ। এডিসি নির্বাচনে তীব্রামথা কি ইস্যু নিয়ে মানুষের কাছে যাচ্ছেন আপনারা? আমাদের মেইন যেটা ইস্যু, পলিটিক্যাল ডিমান্ড যেটা হচ্ছে, আমরা ত্রিপুরার বাসী সবাই জানে যে এরা যে ত্রিপুরা সারা অস্তিত্বের সংকটে আছে। আমাদের সংখ্যা গরিষ্ঠ থেকে সংখ্যা লঘিষ্ঠ, এখন সংখ্যা লঘিষ্ঠ হয়ে গেছে। আমরা সেটাকে প্রিজার্ভ করার জন্য আমাদের পলিটিক্যাল ডিমান্ড, ফার্স্ট ডিমান্ড হচ্ছে সেটাকে প্রিজার্ভ করার জন্য, অর্থাৎ ত্রিপুরাকে প্রিজার্ভ করার জন্য সেপারেট স্টেট লাগবে। সেটা হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, বা নামটা যেই থাকুক কোনো প্রবলেম নাই, সেপারেট স্টেট থাকবে আমাদের। আর আমাদের আর্থিক দুর্বলতা সেটা থেকে ওভারকাম করার জন্য ডাইরেক্ট ফান্ড, আমাদের পলিটিক্যাল রাইটস, তারপরে আমাদের এই ভূমিপুত্র হওয়ার পরে সেপারেট স্টেট যদি আপনাদের প্রথম দাবি যদি পূরণ হয়ে যায়, তাহলে তো সেকেন্ড দাবির কোনো প্রশ্নই আসে না। তাহলে সেটাই তো মানে আপনাকে মানে ওটা যদি না হয় তাহলে এটা অল্টারনেটিভলি আমরা ওইটা আমাদের বিভিন্ন পলিটিক্যাল ইস্যু নিয়ে আমরা গ্রামে যাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি। আর একটা সেটা বলা হয়নি আমার, সেটা হচ্ছে ল্যান্ড রাইটস। ওকে, ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, ডাইরেক্ট ফান্ড, আর সর্বোপরি আমাদের সেপারেট স্টেট। এই পলিটিক্যাল ইস্যু নিয়ে আমরা যাচ্ছি, কারণ আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যের মানুষ, মানে ত্রিপুরা ছাড়া ভীষণ ভুক্তভোগী, ভীষণ মানে প্রত্যন্ত এলাকায় বাস করে। তাদের খাদ্য, জলীয় ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা কোনোটাই কোনো মতে মানুষের মতো করে তারা থাকার সুব্যবস্থা এখনো নাই।
ত্রিপুরা রাজ্যে এই ত্রিপ্রাসাদে। ওকে, ওইটার থেকে ওভারকাম করার জন্য আমরা আমাদের এটা কারো কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না, কিন্তু এটা আপনার থেকে মানে কি বলবো, এটাকে আপনার থেকে কি বলবো, আমার থেকে নিয়ে আপনি অন্য কাউকে হ্যাঁ, দিচ্ছেন অন্য না, কাউকে আমার দেওয়ার থেকে কথা ছিনিয়ে আমরা নিচ্ছেন বলছি না না। আপনি। ওকে, আপনার থেকে যে আপনার যে বাজেট বা আপনার জন্য যেটা আছে ওইটা থেকে আমরা কোনো মতেই মানে কেটে নিয়ে আসার জন্য কথা বলছি না। আমাদের যে সাংবিধানিক অধিকার সেটাই কথাতে আমরা বলছি। ওকে, আমাদের পলিটিক্যাল এজেন্ডা ওইটাই। আর ত্রিপুরা স্যারের যেহেতু কিন্তু এই দাবিটা আপনাদের কার কাছে? কারণ সরকারে তো আপনারা আছেন। না অবভিয়াসলি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। আচ্ছা, মানে যেহেতু রাজ্য সরকার আপনারা আছেন, না রাজ্য সরকারের কাছে আমরা দাবি করতে পারি, তারাও আমাদের হয়ে কথা বলুক না, আমাদের হয়ে কথা বলুক না। আচ্ছা, রাজ্যের মাননীয় সিএম কেন কথা বলছেন আমাদের হয়ে, এটা আমার প্রশ্ন। এস বিইং এ সিএম, রাজ্যের মুখ্যমন্ত্রী, সেটা শুধু এক সাইডের মুখ্যমন্ত্রী না, আমাদেরও তো মুখ্যমন্ত্রী। আপনারা বলছেন যে মুখ্যমন্ত্রীর কথা বলছেন না, মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে আমি তো বলে দিয়েছি এই যে দিল্লিতে যাওয়ার জন্য আপনাদের সুপ্রিমো হাঙ্গার স্ট্রাইক করতে যাচ্ছিলেন, তখন উনি নিজেই বলেছেন যে উনি বলে দিয়েছেন তার জন্য হাঙ্গার স্ট্রাইক করা হয়নি, তা উনি দিল্লি গেছেন। উনি যদি ওই সময় যদি মহারাজাকে একটু হেল্প করে থাকে, তার জন্য ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, প্রণাম শ্রদ্ধা সবকিছু জানাই। কিন্তু তারপরেও তো এস বিইং এ সিএম হিসাবে এই রাজ্যের একটা অংশের মানুষ যদি এরকম ডিপ্রাইভ হয়ে থাকে, তো তাদেরকে ওভারকাম করার জন্য এখন ওনার দায়িত্ব পড়ে না ওই জায়গাতে। সিএম উনি যেটা বলছেন যে সিএম তো বলছেন যে উনি তো একা শুধু জনজাতিদের সিএম নয়, এবং উনি গোটা রাজ্যের সিএম, এবং তার জন্য রাজ্যের প্রত্যেক প্রান্তের মানুষের জন্য যেটা ভালো যা যা করার উনি তা করছেন, এবং সবার উন্নয়নের জন্য সবকা সাথ সবকা বিকাশের কথা উনি বলছেন, এবং ওনারা বারবার বলছেন সবার জন্য করছেন। তাহলে কি করছেন না আপনি বলছেন? না উনি যদি একথা বলে থাকেন, তাহলে আমি এই জায়গাতে একটা কথা বলবো, যেটা আমরা চাই আমাদেরকে ওইটাই দেয়, যেটি আমরা চাই না ওইটাকে আমরা মানে যেটি আছে সেটা আমরা লাগবে না, সেটাকে দিলেও তো লাভ নেই না। আচ্ছা, যেটা আমার মানে মোস্ট দরকার সেটাকে আমরা চাইতেছি, ওইটাকে দেন আপনি। যেরকম আমাদের সেই ককবরক রোমান স্ক্রিপ্ট, সেটা আজকের আন্দোলন না, কিন্তু আপনি মনে করেন 1967-68 থেকে এই দাবিটা চলে এসেছিল, কিন্তু আমাদের ককবরক ইন রোমান স্ক্রিপ্টটা, কিন্তু সেই দীর্ঘদিনের দাবিটা না মিটিয়ে এখন বলছে নতুন স্ক্রিপ্ট করতে, নতুন স্ক্রিপ্ট করতে। এই দাবিটা কেন মানা হচ্ছে না এটা আপনারাও জানেন, এবং এই যে রোমান স্ক্রিপ্টের ব্যাপারটা, এটা হলে পরে 8 শিডিউলের জায়গা হবে না। এখন সেই জায়গাটাতে আপনারা কি ইন দ্য গ্রেটার সেন্সে সেই জায়গাটা কি আপনারা মিস করতে চাইছেন, যে মানে 8 শিডিউলের জায়গাটা আপনারা নিতে চাইছেন না? না সেটা 8 শিডিউলে আমাদের মধ্যে এখন অনেক এডুকেটেড আছে, শিক্ষিত লেভেলের মানুষগুলো। কালকে না আছে বিগত 2 দিন আগে আমি একজন লয়ারের স্টেটমেন্টটা দেখেছি। আচ্ছা, ভারতের সংবিধানের কোনখানে লেখা নাই, আমি আজ পর্যন্ত জানি না, যেটা শুনলাম কোনখানে লেখা নাই যে বিদেশি হরফ হলে পরে নাকি এটা 8 শিডিউলে ঢুকতে পারবে না, যেটা কোনখানে বলে নাই। তো সেই একজন উকিল মহিলা আমাদের কাস্টে, উনি বলছেন যে এমন হতে পারে যে যে স্ক্রিপ্টে হোক না কেন, সেটা যদি প্রপার থাকে তাহলে 8 শিডিউলে ঢুকতে পারবে। তো ওই জায়গাতে আচ্ছা 8 শিডিউলের কথা তো আপনি বাদ দিন না, 8 শিডিউলের কথা তো আপনি বাদ দিন, আমরা তো চাইবো আমাদের যে ওয়ার্ড, যে ককবরকের যে ওয়ার্ডগুলি, সেটা বিক্ষত অবস্থায় থাকুক, একটা প্রিজার্ভ থাকুক, বিক্ষত অবস্থায় থাকুক একদম। কিন্তু আমি সেই কথাটাকে ক্ষত বিক্ষত করে তার উচ্চারণকে আমি বিঘ্নিত করে কিভাবে আমি প্রিজার্ভ করব? না, সুইটেবল স্ক্রিপ্ট আমার আছে, যে স্ক্রিপ্ট দিয়ে আমার কথাকে আমি স্পষ্টভাবে উচ্চারণ করতে পারি, সুস্থভাবে লিখতে পারি, পড়তে পারি, তো স্ক্রিপ্ট আমি অ্যাডপ্ট করতে অসুবিধাটা কোথায়? না, এখন কথা হচ্ছে যে ককবরক নিজের কেন স্ক্রিপ্ট কেন তৈরি করতে পারলো না? না উনি বলছেন আমি সিএম এর সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি কিছুতেই একমত হতে পারছেন ওই জায়গাতে। উনি বলছেন যে রোমান স্ক্রিপ্ট নাকি বিদেশি হরফ। এই রোমান স্ক্রিপ্ট যদি বিদেশি হরফ হয়ে থাকে, তাহলে আমাদের এই রাজ্যে বিভিন্ন স্কুল আছে যেখানে ইংলিশ সাবজেক্ট এস এ ইলেকটিভ সাবজেক্ট হিসাবে আছে একটা। রাজ্যের পরিচালিত গভর্নমেন্ট স্কুল 125টা স্কুলকে ইংলিশ মিডিয়াম করা হচ্ছে। সেই স্ক্রিপ্ট কি
না সেটা তো অন্য জিনিস ম্যাডাম। এখন কোন ল্যাঙ্গুয়েজ আমি পড়ছি, আমি ইংলিশটাকে রোমান স্ক্রিপ্টকে ইংলিশ পড়ছি, সাবজেক্টটা পড়ছি, একটা অন্য ভাষাকে পড়ছি, যেহেতু এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ, আমি সেটাকে পড়ছি। কিন্তু আমার ভাষাকে আমি রোমান, ফর এক্সাম্পল যদি কেউ যদি বাংলা ভাষাকে এখন যদি BANGLA লিখে, হরফে লিখে, তাহলে তো সেটা আমি হরফটা তো অন্য কাউ থেকে ধার করে নিলাম। বাংলার নিজস্ব হরফ আছে, আমার ককবরকের কলমা ছিল এক সময়, এখন কলমাটাকে কেন রিভাইভ করা যাচ্ছে না? আমার ল্যাঙ্গুয়েজটাকে আমি কোন স্ক্রিপ্ট দিয়ে আমি প্রিজার্ভ করতে পারি, শুদ্ধ করে লিখতে পারি, এটা তো আমার দেখার বিষয়। তো তাহলে নিজস্ব স্ক্রিপ্ট কেন তৈরি হলো না? এবং এমনও তো শোনা যায় যে স্ক্রিপ্ট তৈরি হয়েছিল এবং সেটা মানে 100% হয়তো মানে রিভাইভ করা সম্ভব না। এখন উনি বলছেন আপনারা নিজস্ব স্ক্রিপ্ট তৈরি করুন, তার মানে আমাদেরকে আরো 50 বছরের ব্যাকফুটে পাঠিয়ে দেওয়া ছাড়া কোন ওই জায়গাতে কিচ্ছু না। আরো 50 বছর ব্যাকফুট আমাদেরকে পাঠিয়ে দেওয়ার কথা বলছেন উনি। আমি ওই জায়গাতে আমাদের রাজ্যের মাননীয় CM স্যারের সঙ্গে আমি কিছুতে একমত হতে পারছি না। আমি শুধু না, আমরা কেন নিউজ ভ্যানগার্ড একমাত্র রোমান স্ক্রিপ্ট নিয়ে ধারাবাহিকভাবে, রোমান স্ক্রিপ্ট এবং ককবরক শুধু রোমান স্ক্রিপ্ট নয়, স্ক্রিপ্ট ইস্যুতে আমরা কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা করেছি, আপনারাও ছিলেন সেই আলোচনাতে, এবং আমরা কনক্লেভ অবধি করেছি। আমরা বোঝার চেষ্টা করেছি যে স্ক্রিপ্টের বিতর্কটা কোন জায়গায়। আমরা চাই এই স্ক্রিপ্ট নিয়ে যে বিভ্রান্তি, সেটাও একটা অবসান ঘটুক। কিন্তু আমাদের একটা প্রশ্ন এই মুহূর্তে জাগছে যে ককবরক, আপনি যেটা বলছেন যে 50 বছর লাগবে কেন একটা ভাষার নিজস্ব স্ক্রিপ্ট তৈরি করতে? দেখুন না, অনেকেই এখন ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন চলছে আমাদের মধ্যে। তো এখন যদি নতুন স্ক্রিপ্ট করে সেটাকে ফার্স্ট জেনারেশন কিভাবে পড়বে, সেকেন্ড জেনারেশন কিভাবে পড়বে? হয়তো বা এখন যারা ছোট ছোট জাস্ট স্কুলে যাবে তাদের হয়তো কোন একটা জায়গায় তো শুরু করতে হবে। এইভাবে করতে করতে 1979 থেকে 2026 চলে এসেছে। এটা কোনো মতেই সম্ভব নয়। এই রাজ্যের মানুষ কোন মতেই মেনে নেবে না। আপনি ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই এটার জন্য সাক্ষী যে এই ককবরক ইন রোমান স্ক্রিপ্ট, এই একটা ইস্যু নিয়ে এই রাজ্যের কোনো বছর বাদ যায়নি বোধহয় এরকম যে মুভমেন্ট হচ্ছে। প্রত্যেক বছর এভাবে মুভমেন্ট হচ্ছে মানুষের। ওকে, এখন আপনাদের এই দাবি, যদি এখন আপনারা বলছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট সবকিছু আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে তাকিয়ে রয়েছে, সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার না, সেটা স্টেট ইস্যু। এখন স্টেট ইস্যু, এবং উনি কথা না বলেও পারতেন ওই জায়গাতে, উনি কথা না বলেও পারতেন। আমরা আগে থেকে লিখেছি, কত বেজ পার হয়ে গেছে। সে ককবরক রোমান স্ক্রিপ্ট লিখে মাস্টার ডিগ্রি, আপনি এমনকি PhD পর্যন্ত হয়ে গেছে। উনি আগের যে সমস্ত মুখ্যমন্ত্রীরা ছিলেন রাজ্যের, তারা তো কোনো কথা বলে না, তারা তো ট্যাকফুলি সেটাকে ওভারকাম করে। তারা তো রোমানকে প্রাধান্য দিয়ে জাননি, তো তারাও তো জানেন। হ্যাঁ জানি, কিন্তু রোমান দেওয়া হবে না সেটা তো বলে নাই তারা। কিন্তু উনি কেন বলতে যাচ্ছেন ওই জায়গাতে? না, এখন উনি না বললেই তো, যে বিভ্রান্তিটা অন্যরা বাঁচিয়ে রেখে গেছে, উনি সেটাকে একটা জায়গাতে সমাধান চাইছে। তারা ট্যাকফুলি কিন্তু সেটাকে মানে কি বলবো, ট্যাকেল করে গেছে সেটাকে। এক সময় আসলে সেটা রোমানও চলছে, বাংলা হরফও চলছে, কিন্তু কারোর কোনো আপত্তি ছিল না। আপনি দেখুন না কতগুলি ককবরক বই, হয়তো আপনি তো দেখেন না কোনো সময়, দেখেন রোমান্টের বেশি বই লেখা, রোমান্টের লেখা আছে, বাংলাতেও লেখা আছে ককবরক সাবজেক্টে। তো আমরা অবশ্যই চাই এটার সমাধান হোক, এটা এই বিতর্কের বা এই বিভ্রান্তির একটা সমাধান হোক, বিশেষ করে এটা আমরাও চাই। এই ককবরক রোমান স্ক্রিপ্টটা না, এটা এমন একটা জিনিস হয়ে গেছে, এটা যারা উনি রাজ্যের মাননীয় CM মহোদয়ের কাছে আমি অন ক্যামেরায় বলবো, আপনি দয়া করে সেটার ব্যাপারে কথা না বললে পারতেন, মানে দয়া করে বলবেন না। CM কোনো ব্যাপারে কথা না বলে থাকবে না রাজ্যের বিষয়, কেন উনি রাজ্যের অভিভাবক, যদি সবকিছুতে উনি কথা বলবেন, উপকার করতে না পারলে অপকার করবেন না। না, এটা অপকার নয়, উনি হয়তো ইন দ্য গ্রেটার সেন্সে এটা উপকারী করতে চাইছেন হয়তো, কারণ উনি বিতর্কটা একটা সমাধান করে যদি ককবরকের নিজস্ব স্ক্রিপ্ট বা দেশীয় কোনো ল্যাঙ্গুয়েজে যদি স্ক্রিপ্টে যদি হয়, তাহলে এটার একটা সমাধান হবে, কোন একটা জায়গায় শুরু হবে, তারপর সেটা একটা অভ্যাসে পরিণত হবে হয়তো মানুষের। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে ম্যাডাম। একটা জায়গায় তো শোনা যাচ্ছে যে আপনাদের দলের কিছু প্রথম সারির নেতৃত্বরা বিজেপিতে যোগ দেওয়ার জন্য যোগাযোগ রাখছেন, তো আপনি কি এটাকে মানে গুজব বলে উড়িয়ে দেবেন অন্যদের মতো, নাকি এতে কিছু হলো সত্যতা আছে বলে আপনার মনে করেন? না, ওইটা আমিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগে একটু কিছু হইলেই মানে ফটাফট সব আয়া পড়ে মোবাইলের ভিতরে, দেখেছি। কিন্তু আসল আমি এটাকে ঘটনাকে আমি অস্বীকারও করব না, স্বীকারও করব না। তার মানে
আমি ঘটনা অস্বীকারও করছি না, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে। কিন্তু যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের লিডার আছে, আমাদের মহারাজ আছে, উনি দেখবেন সবকিছু, উনি দেখবেন। ওকে, এখন এই যে তিপ্রামথা যে আপনারা বারবার যেটা বলেন যে মানে আপনাদের সুপ্রিমো আছে, সুপ্রিমো সবকিছু দেখবে, এখন তিপ্রামথা পার্টির কি মানে এই সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উনি একাই নেন? তাহলে কি আমরা সেই জায়গাটা, সেই অভিযোগটার দিকে সমর্থন জানাচ্ছি যে তিপ্রামথাতে একনায়কতন্ত্র চলছে, উনি যা বলছেন সেটাই শেষ কথা এবং ওনার পরে আর অন্য কারোর কোনো মতামত গুরুত্ব রাখে না, তার জন্যই তিপ্রামথাতে একটা ভাঙনের সম্ভাবনা দেখা দিচ্ছে? না না, তিপ্রামথা প্রথম যে পজিশনে আছে, যে এরকম ভাবে ইউনিটি বা ইউনাইট আছে, এখনো সেই অবস্থাতে আছে, কোনোখানে কোন রকম ভাঙ্গন মানে আমাদের ভিতরে আমরা এখনো দেখি না, বা ভাঙ্গনটা হচ্ছে না, হবেও না ভবিষ্যতেও। আর একটা কথা যে মহারাজা কি একাই সব সিদ্ধান্ত নেন, সেটা আপনার সঙ্গে আমি একমত হতে পারবো না, কারণ মহারাজা কোনোদিন কোনো সময় উনি একা সিদ্ধান্ত নেন না। উনার আপনি হয়তোবা দেখেছেন যে আমাদের বিকের আঙ্কল স্যার ওনাকে কত রেসপেক্ট করে, ওনাকে পার্টির প্রেসিডেন্ট করে রেখেছে। আজকে যে অনিমেষ বাবুর কথা বলেন আপনি, উনি 20-22 বছর পর ওনাকে এই মানে অনেক 20-22 বা কি বলবো এটাকে 20 থেকে 22 বছর হবে বোধহয়, যতটুকু আমার মনে হয়। তো বছর পর ওনাকে এডিসিতে এনে প্রথম এমডিসি করলো, তারপরে ডেপুটি সিএম করলো, তারপরে অ্যাসেম্বলিতে আনলো, এমএলএ করলো, তারপরে কি করলো কি জানি এলউপি লিডার অফ অপোজিশন করলো, এরপরে ক্যাবিনেট মিনিস্টার বানালো। অনেকজন আছে এরকম। ওকে, তাহলে উনি যদি একটা সিদ্ধান্ত নিতেন তাহলে কি এগুলি সম্ভব হতো? না, সেটাই বলা হচ্ছে যে ওনার সঙ্গে এখন অ্যাসেম্বলির আছে 13 জন মিনিস্টার, 13 জন এমএলএ, আমাদের এডিসি সিএম আছে, ওনারা সব মিলে একটা সম্মিলিতভাবে উনি, না সবাই তো নিশ্চয়ই আছেন, সবাই এক একটা পোস্ট ধরে রেখেছেন। আমার কথা হচ্ছে মহারাজা বলবেন সবকিছু, বলার অর্থ হলো, কারণ এসে পার্টির সমস্ত ডিসিশন বা যে কোনো এটা প্রকাশ করার অথরিটি আমি না। ওকে, সম্মিলিতভাবে ডিসিশন নেওয়ার পরও সেটা বই প্রকাশ করবে একমাত্র মহারাজ করলে পরে আমরা সেটাকে বলি। ওইটাই হচ্ছে এখন দলের ভেতরে তো গণতান্ত্রিক একটা প্রক্রিয়া থাকলে সাধারণত মতবিরোধ যদি প্রকাশ পায়, সেগুলো আমরা দেখি বিভিন্ন দলের দেখি এই মতবিরোধগুলো প্রকাশ পাচ্ছে, আলোচনার একটা রেকর্ড থাকে, কিন্তু আপনার দলের ক্ষেত্রে তো প্রায় সব ইস্যুতেই একক অবস্থা মানে দেখা যায়, মানে উনি শুধু অবস্থান নেন, কোনো মতে এক অবস্থান নেন, আমরা সবার সঙ্গে আলোচনা করেই সব সিদ্ধান্ত নেন। কিন্তু আলোচনার যে ফলটা বা যে ইস্যুটা, যে ডিসিশনটা, সেটা মহারাজাই প্রথম বলবে, সেটা হচ্ছে আমাদের নিয়ম। উনি প্রথম প্রকাশ করবেন, তারপরে আমরা ওইটাকে বলি। না, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের দেখি মুখপাত্ররা অনেক সময় ডিসিশন গুলো বলেন। এখন যাই হোক, এই যে আপনাদের এই ব্যাপারটাতে মানে সত্যি যদি সুপ্রিমো সব জানেন এবং ঠিক করেন, তাহলে মানে দলীয় মন্ত্রী, বিধায়ক বা প্রথম সারির নেতাদের স্বাধীন রাজনৈতিক অবস্থান নেওয়ার সুযোগ নেই বলে অনেকেই মনে করেন, আপনি তাহলে সেটা অস্বীকার করছেন? না না, সেরকম না, কারণ এখানে তিপ্রামথাতে যে এরকম যদি স্বাধীনতার যদি হস্তক্ষেপ হয়ে থাকে, তাহলে তিপ্রামথার কোন লিডার মানে এত লিডার এখানে প্রেজেন্স আপনি দেখেছেন হয়তো, হ্যাঁ 90% তিপ্রাসা লিডার এখন তিপ্রামথাতে, তো কি সব নিজের স্বাধীনতা খর্ব করে এখানে আছে? না, এটা না, আপনি যেটা বলছেন এটা না, এই জায়গাতে আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না। কারণ তিপ্রামথার ইচ এন্ড এভরিওয়ান তাদের স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা আছে, এবং মহারাজা প্রত্যেকেই ডিউ মানে খুব রেসপেক্ট করেই সমস্ত সিদ্ধান্তগুলি গ্রহণ করা হয়। আমি আজ পর্যন্ত মানে আপনারা যদি মহারাজার সঙ্গে ক্লোজ হতেন তো বুঝতেন উনি কিরকম মানুষ। সবার কথা আপনি গ্রাসরুট লেভেল থেকে যান না কেন, সবার সঙ্গে একদম খুব কি বলবো এটাকে, আন্তরিকতার সঙ্গে এবং গুরুত্ব সহকারে উনি মানুষের কথাগুলো শুনে রেসপন্স দেন। এরকম লিডার সঙ্গে কাজ করার আমাদের ভাগ্য আছে বলে খুব সৌভাগ্য মনে করি জায়গাতে। ওকে,
আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। এখন আসন্ন এডিসি নির্বাচন যদি মানে ধরুন আপনাদের ফলাফল আপনাদের প্রত্যাশা অনুযায়ী যদি না আসে, তাহলে কি তিপ্রামথার রাজনৈতিক কৌশল মানে কোনো বড় পরিবর্তন আমরা দেখব, না যেভাবে চলছে, যেভাবে দাবি আন্দোলন এবং পরিচয় রাজনীতি নিয়ে আপনারা আছেন সেটাতেই থাকবেন? আমরা যেভাবে মানুষের কাছে যাচ্ছি, মানুষের জন্য কাজ করছি, মানুষের সঙ্গে ফ্রম দ্য বিগিনিং, শুধু এখন না, ভোটের সামনে শুধু না, ফ্রম দ্য বিগিনিং, মানে হোল ইয়ার মানুষের সঙ্গে থাকছে, এটা বিফল হওয়ার তো কোনো চান্সই নেই ওই জায়গাতে। ওকে, সেটা এককভাবে না জোট করে? এককভাবে হলেও আমরা জয়ী হব, জোট হলেও আমরা জয়ী হব। জোটের দরজা খোলা আছে এখনো? জোটের দরজা সেটাও আমি বলবো না, এটা আগে বলেছি, সেটা মহারাজাই বলবে সবকিছু। আমি জানলেও সেটা আপনার কাছে প্রকাশ করতে পারবো না। ওকে, আপনি জানলেও প্রকাশ করতে পারবেন না, তার জন্যই আমরা যেটা ধরে নিচ্ছিলাম যে আলটিমেটলি কি তাহলে কি তিপ্রামথাতে সেই একনায়কতন্ত্রই চলছে, উনিই সবকিছু বলবেন, উনি সবকিছু করবেন। ওকে, আরেকটা শেষ প্রশ্ন আপনার কাছে, মানুষের কাছে, পাহাড়ের মানুষের কাছে আপনাদের কি প্রত্যাশা? পাহাড়ের মানুষ এখন তিপ্রামথ ম্যাক্সিমাম অলমোস্ট 95% মানুষ তিপ্রামথার সঙ্গে আছে। আচ্ছা, আর 5% নেই কেন? 5%ও তারা এখন চিন্তা ভাবনা চলছে। 5%ও সব এমন একদিন আসবে যে 99% তিপ্রামথ হয়ে যাবে। তাহলে এই যে হাজার হাজার মানুষ অন্যান্য দলে যোগদান করছেন সেটা কিচ্ছু না, সেটা পাওয়ার লোভে 25,000 টাকা, তারপরে আপনার গরু ছাগল নাকি নাকি জানি মুরগি টুরগি। তাহলে একদিকে আপনি বলছেন যে অন্য না, রাজনৈতিক দলগুলো সেটা নেওয়ার পরও ভোট আমাদেরকে করবে, আপনি দেখেন। ওকে, তাহলে আপনি একদিকে বললেন যে অন্য রাজনৈতিক দল দাদন বিলি করছে, আবার এদিক থেকে তিপ্রাসাদের আপনি লোভী বলছেন যে ওনারা এই লোভ করে কিন্তু যাচ্ছে ওখান কাছে অন্য রাজনৈতিক দলে। এটা কিছুটা আছে লোভে, কিন্তু বাকি মানে কিছু সংখ্যক এটার মধ্যেও সাম পার্সেন্টেজ আছে যে নেওয়ার পর আমাদেরকে ভোট করবে, তিপ্রামথা থেকে ভোট দেবে তারা। আর কিছু আছে একদম তাদের মধ্যে 100% ভোট করবে তা না, কিছু পার্সেন্টেজ আছে তারা কিন্তু ভোট নাও করতে পারে, তবে আমরা আশা রাখছি তারাও হয়তো করতে পারে। ওকে, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম সঙ্গে থাকার জন্য, আজ সময় দেওয়ার জন্য আমাদের। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, রাজনীতির সমীকরণ বদলাবে, জোট গড়বে, ভাঙবে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক প্রবাহ। কিন্তু এই সমস্ত কোলাহলের মাঝেও একটা প্রশ্নই শেষ পর্যন্ত সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়, পাহাড়ের সাধারণ মানুষের জীবন কি সত্যি বদলাবে? ক্ষমতার লড়াই যতই তীব্র হোক, নির্বাচন যেন কোনোভাবে অশান্তির কারণ না হয়, এই দায়িত্ব যেমন রাজনৈতিক দলগুলোর তেমনি প্রশাসনেরও। ভোট হোক শান্তিপূর্ণ, ভয়মুক্ত, আর সেই ভোটের ফল যেন নির্ধারণ করে উন্নয়নের পথ, রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সেগুলো সরাসরি মানুষের জীবনযাত্রার সঙ্গে যেগুলো জড়িত সেগুলোর উপর যেন প্রভাব ফেলে। এডিসি নির্বাচনের সব খবরে চোখ রাখবো আমরা, আর আপনারা সব নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।